এই যে ছবিগুলো আপনি দেখছেন, এগুলো একটা ছেলে ও একটা মেয়ের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু আপত্তিকর ছবি। 1978 সালের 31শে আগস্ট এই ছবিগুলি একটি ম্যাগাজিনে ছাপানো হয়। আজ থেকে প্রায় 50 বছর আগে এই ছবিগুলোই পাল্টে দিয়েছে ভারতের রাজনীতির ইতিহাস। আর এই ছবিগুলো যদি সেদিন না ফাঁস হতো, তাহলে হয়তো ভারতের ইতিহাসটা আজ অন্যরকম হতো। আগে হ্যাঁ, এটাই ভারতের ইতিহাসের প্রথম স্ক্যান্ডাল। আর এই ছবির সঙ্গে জড়িয়ে আছে ইন্দিরা গান্ধীর নাম। একটা ছেলে ও একটা সুন্দরী মেয়ে, একটা ক্যামেরা আর কিছু অশ্লীল ছবি, যেগুলো ফাঁস হতেই বদলে গেল একটা দেশের রাজনীতি, কেঁপে গেল গণতন্ত্র। না না, এটা কোনো সাধারণ স্ক্যান্ডাল নয়, এটা একটা রাজনৈতিক অ্যাসাসিনেশন। এর অস্ত্র, এর টার্গেট সরকার। মাত্র 5 মিনিটে কিভাবে বদলে দিল ভারতের 50 বছরের ইতিহাস। 20শে আগস্ট 1978, ঘড়িতে তখন রাত 8টা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি রাস্তায় ফুল স্পিডে ছুটছে একটি মার্সিডিজ। হঠাৎ অ্যাক্সিডেন্ট, পথ চলতি একটা লোককে পিষে দিল গাড়িটা। গণপিটুনির ভয়ে ড্রাইভার গাড়ি না থামিয়ে গাড়ি ছুটিয়ে দিল সামনের দিকে। কিছু দূর এগিয়ে রাস্তায় ছিল একটা কারখানা। ড্রাইভার ভয় গাড়ি নিয়ে সোজা ঢুকে পড়ল সেই কারখানায়। এটি ছিল বিখ্যাত ওল্ড মঙ্ক মদ তৈরির কারখানা, মোহন মেকিং। কারখানার ম্যানেজার অনিল বালি এসে দেখে গাড়ির ড্রাইভারের সিটে বসে আছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে সুরেশ রাম। আর সুরেশের পাশে বসে আছে 21 বছরের একটা সুন্দরী মেয়ে। সুরেশ পুরো ব্যাপারটা খুলে অনিলকে বলে। সব শোনার পর ওরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারে, তার জন্য আলাদা একটা গাড়ির ব্যবস্থা করে দিল অনিল। মার্সিডিজ গাড়িটা ওই কারখানায় রেখে অন্য গাড়িতে মেয়েটিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় সুরেশ। অনিল জানত যে এই সুরেশ খুব দামি ব্র্যান্ডের সিগারেট খায়, তাই সে ভাবে যে গাড়ির মধ্যে নিশ্চয়ই সিগারেট আছে। এই আশায় সে গাড়ির গ্লোভ বক্স খুলতে চায়, কিন্তু সিগারেটের প্যাকেটের বদলে তার হাতে আসে এক বান্ডিল ফটোকপি। ছবিগুলো দেখে চমকে যায় অনিল। হঠাৎ বিদ্যুৎ খেলে যায় তার গোটা শরীরে। আসলে এই সুরেশের একটি বাজে স্বভাব ছিল। সে যখন তার বান্ধবীর সঙ্গে লিপ্ত হতো, তখন সে তার সেই অন্তরঙ্গ মুহূর্তগুলোর ছবিগুলো একটা পোলারাইড ক্যামেরায় তুলে রাখত। সেদিন সুরেশের ওই মার্সিডিজ গাড়িতে ওরকম 50টা নগ্ন ছবি ছিল। তাড়াহুড়োতে সে ভুলে যায় যে তার গাড়ির মধ্যে ওই ছবিগুলো রয়েছে। ছবিগুলো নিয়ে ওই রাতেই অনিল চলে যায় নয়াদিল্লির 3 মূর্তি ভবনে। এটা ছিল ইন্দিরা গান্ধীর বাড়ি। রাত তখন 1টা। ইন্দিরা গান্ধী তখন ঘুমোচ্ছেন। ছবিগুলো ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধীর হাতে তুলে দেয় অনিল। সঞ্জয় ইন্দিরাকে ঘুম থেকে উঠিয়ে ছবিগুলো দেখায়। আর তারপরই একটা দেশের সরকার পড়ে যায়। নষ্ট হয়ে যায় একটা রাজনৈতিক দলের ভবিষ্যৎ। ভেঙে যায় একজনের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন। এখন প্রশ্ন হচ্ছে, এই মেয়েটা কে? আর এই ছবিগুলোর সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক কি? 1947 থেকে 1964 ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর পর ভারতের প্রধানমন্ত্রী হলেন লাল বাহাদুর শাস্ত্রী। কিন্তু 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীকে খুন করা হয়। এরপর ভারতের রাজনীতিতে নেত্রী হিসেবে আত্মপ্রকাশ হয় ইন্দিরা গান্ধী। শাস্ত্রীজিকে কিভাবে খুন করা হয়েছিল, এর পেছনে কার হাত ছিল, এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখবেন। সেই সময় দলের নেতারা ইন্দিরা গান্ধীকে সিরিয়াসলি নিত না, গুঙ্গি গুড়িয়া বলে কটাক্ষ করত। সালটা 1975। এলাহাবাদ হাইকোর্টে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে মামলা করেন রাজনারায়ণ সিং। এই রাজনারায়ণ সিং হলেন 1971 নির্বাচনে ইন্দিরা গান্ধীর প্রতিদ্বন্দ্বী। তিনি অভিযোগ করেন ইন্দিরা গান্ধী 1971 ভোটে কারচুপি করে জিতেছেন। কোর্টে অভিযোগ প্রমাণিত হয়। 1971 নির্বাচনকে অবৈধ ঘোষণা করে এলাহাবাদ হাইকোর্ট। আদালত ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার নির্দেশ দেয়। 25শে জুন 1975 ইন্দিরা গান্ধী দেশ জুড়ে এমার্জেন্সি ডিক্লেয়ার করে দেন। 1975 থেকে 1977 টানা 2 বছর এমার্জেন্সি চলে দেশে। 1977 সালে ফের ভোট হয়। স্বাধীনতার পর এই প্রথমবার ভোটে হেরে যায় কংগ্রেস। 298টা সিট পায় জনতা পার্টি, আর কংগ্রেস পায় মোট 154টা সিট। সবাই ধরে নেয় যে ইন্দিরা গান্ধীর দিন শেষ। চারিদিকে তখন কংগ্রেসকে নিয়ে নিন্দার ঝড় বইছে। কিন্তু রাজনীতির সমীকরণ তো বড়ই জটিল। ইন্দিরা গান্ধী তখন শুধু একটা সুযোগের অপেক্ষা করছেন, আর তার হাতে সেই সুযোগটা তুলে দেয় এই একটা স্ক্যান্ডাল। 21শে আগস্ট 1978 ইন্দিরা গান্ধীর হাতে চলে আসে জনতা পার্টির একটা মারাত্মক দুর্বলতা। এই ছবিতে ছিল জনতা পার্টির নেতা বাবু জগজীবন রামের প্রাণ ভোমরা। কে এই জগজীবন রাম? ইন্দিরা গান্ধীর পাশে এই যে মানুষটিকে দেখছেন, এনার নাম চৌধুরী চরণ সিং। ইনি উত্তরপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী। 1967 সালে কংগ্রেস ছেড়ে
ভারতীয় ক্রান্তি দল নামে একটি নতুন পার্টি তৈরি করেন। এবার এই ছবিটা দেখুন। ইন্দিরা গান্ধীর পাশে এই যে মানুষটিকে দেখছেন, ইনি হলেন মোরারজি দেসাই। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইনি ভারতের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু সংসদের ভোটাভুটিতে ইনি ইন্দিরা গান্ধীর কাছে হেরে যান। ফলে প্রধানমন্ত্রী হয়ে যান ইন্দিরা গান্ধী, আর তাকে উপপ্রধানমন্ত্রী করা হয়, আর সঙ্গে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। 1971-এ ইন্দিরা গান্ধী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন, আর এই টার্মেই তিনি দেশে এমার্জেন্সি জারি করেছিলেন। সেই সময় জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ীদের মতন তাবর তাবর বিরোধী নেতাদের তিনি জেলে পাঠান। জরুরি অবস্থার নামে সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে তখন গ্রেপ্তার করা হয়। সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেইছে খবরের কাগজে কি ছাপা হবে আর কি ছাপা হবে না সব ঠিক করে দিত সরকার। বিরোধী দলগুলি তখন ইন্দিরা গান্ধীর এই স্বৈরাচারের বিরুদ্ধে একজোট হয়ে একটি নতুন দল গঠন করে। এই নতুন দলের নাম রাখা হয় জনতা পার্টি, আর এই জনতা পার্টির চেয়ারম্যান করা হয় মোরারজি দেসাইকে। 1977 সালে কংগ্রেসকে হারিয়ে তখন সরকার গড়ার পথে জনতা পার্টি। প্রধানমন্ত্রী পদের দাবিদার এই পার্টির তিনজন: মোরারজি দেসাই, চৌধুরী চরণ সিং আর বাবু জগজীবন রাম। এদের মধ্যে জগজীবন রাম ছিলেন ভারতের সবথেকে প্রভাবশালী দলিত নেতা। তিনি ভারতের প্রথম শ্রমমন্ত্রী, পরে রক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী আর উপপ্রধানমন্ত্রী হন। 5ই এপ্রিল তার জন্মদিন ভারতের সমতা দিবস হিসেবে পালিত হয়। তাহলে বুঝতেই পারছেন কতটা জনপ্রিয় নেতা ছিলেন তিনি। কিন্তু 1975 সালে ইন্দিরা গান্ধী দেশে এমার্জেন্সি জারি করলে বাবু জগজীবন রাম কংগ্রেস পার্টি ছেড়ে দেন। কংগ্রেস থেকে বেরিয়ে কংগ্রেস ফর ডেমোক্রেসি নামের একটি পার্টি বানান। কিন্তু 1977 সালের ভোটের ঠিক আগে প্রধানমন্ত্রী হওয়ার লোভে আবার সেই পার্টি ছেড়ে জনতা পার্টিতে যোগ দেন তিনি। কিন্তু জগজীবনের এই বিশ্বাসঘাতকতা ইন্দিরা গান্ধী মোটেই ভালোভাবে নেননি। তখন থেকেই ইন্দিরা গান্ধীর মাথায় জন্ম নেয় প্রতিশোধের বীজ। প্রধানমন্ত্রী কে হবে এই নিয়ে মোরারজি দেসাই আর জগজীবন রামের মধ্যে ব্যাপক টানাপোড়েন চলে। জগজীবন ভারতের প্রথম দলিত প্রধানমন্ত্রী হতে চাইছিলেন, কিন্তু জয়প্রকাশ নারায়ণের সঙ্গে মোরারজি দেসাইয়ের সম্পর্ক ভালো থাকায় শেষ পর্যন্ত দেসাই ভারতের প্রধানমন্ত্রী হন। বাবু জগজীবন রামকে করা হয় প্রতিরক্ষামন্ত্রী, আর স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী করা হয় চরণ সিংকে। কিন্তু প্রধানমন্ত্রীর পদ না পেয়ে মন ভেঙে যায় জগজীবনের। প্রধানমন্ত্রী হবার জন্য তিনি সবকিছু করতে রাজি ছিলেন। এদিকে ইন্দিরা গান্ধী বুঝে যান যে একটু মাথা খাটালেই এই সরকারকে খুব সহজেই ফেলে দেওয়া যাবে। সুযোগ বুঝে ইন্দিরা গান্ধী চরণ সিংয়ের সঙ্গে হাত মেলান। প্ল্যান করেন মোরারজি দেসাইয়ের সরকার পড়ে গেলে কংগ্রেস চরণ সিংহকে সমর্থন করবে, কিন্তু তখন তাদের পথের কাঁটা বাবু জগজীবন রাম। মোরারজি দেসাই সরে গেলে বাবু জগজীবন রামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তিনি তখন ভারতের সবথেকে জনপ্রিয় নেতা। ভারতের দলিত ভোট ব্যাংক পুরোটাই তার দখলে। ইন্দিরা গান্ধী আর চরণ সিং প্ল্যান করতে লাগলেন যে কিভাবে বাবু জগজীবন রামকে সাইড করা যায়। কিছুদিনের মধ্যেই ভাগ্য তাদের সঙ্গ দেয়। তাদের হাতে এমন একটা ব্রহ্মাস্ত্র চলে আসে যার সাহায্যে বাবু জগজীবন রামের পুরো রাজনৈতিক কেরিয়ারটাই ধ্বংস করা সম্ভব। কিন্তু কি সেই ব্রহ্মাস্ত্র, আর ইন্দিরা গান্ধী কিভাবে এই অস্ত্র ব্যবহার করলেন? এই যে ছবিটি দেখছেন, ইনি জগজীবন রামের গুণধর ছেলে সুরেশ রাম। 40 বছরের সুরেশের তখন পরকীয়া চলছিল 21 বছরের এই সুষমা চৌধুরীর সঙ্গে। সুষমা তখন দিল্লি ইউনিভার্সিটিতে পড়ত। কলেজ কামাই করে প্রায় প্রতিদিন সুরেশের সঙ্গে প্রেম করত সুষমা। সুরেশের দৌড়তে হোম মিনিস্ট্রিতে একটি চাকরিও পেয়েছিল সে। অ্যাক্সিডেন্টের দিন সুরেশের সঙ্গে ওই মার্সিডিজে ছিল এই সুষমা। অ্যাক্সিডেন্টের পর সুরেশ গাড়ি নিয়ে ঢুকে যায় মোহন মেকিংয়ের কারখানায়। ম্যানেজার অনিল সুরেশকে দেখেই চিনতে পারে। সুরেশের মুখ থেকে সব ঘটনা বিস্তারিত শোনার পর ওদের জন্য আলাদা একটা গাড়ির ব্যবস্থা করে অনিল। মার্সিডিজটা ওই কারখানায় রেখে বেরিয়ে যায় সুরেশ। গাড়ির গ্লোভ বক্স খুলতে গিয়ে অনিলের হাতে চলে আসে সেই ছবিগুলো। এরপর সেই কারখানায় মালিক কপিল মোহনকে ছবিগুলো দেখায়। কপিল মোহন কংগ্রেসের ঘনিষ্ঠ ছিলেন। ছবিগুলো দেখা মাত্রই ওই রাতেই ছবিগুলো নিয়ে অনিলকে তিনি ইন্দিরা গান্ধীর বাড়িতে পাঠিয়ে দেন। ছবি দেখে সঞ্জয়ের ঘুম ছুটে যায়। সঞ্জয় সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধীকে ঘুম থেকে তোলেন। তারপর সারা রাত ওই ছবিগুলোকে কিভাবে কাজে লাগানো যায় সেই নিয়ে আলোচনা চলে। এখন প্রশ্ন হচ্ছে, ইন্দিরা গান্ধীর কাছে এই ছবিগুলো কি হঠাৎ এসে পড়েছিল, নাকি এটা ছিল আগে থেকেই সাজানো একটা ফাঁদ? তবে এই কাহিনীর আরেকটা ভার্জন আছে। হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড বইতে নির্জা গান্ধী লিখেছেন, ওই রাতে একটা পথচারীকে ধাক্কা মেরে সুরেশের মার্সিডিজ মোহন মেকিং কারখানায় গিয়ে ঢোকে। ওমপাল আর কেসি ত্যাগী নামের দুজন দুষ্কৃতী তাদের পিছু নেয়। সুরেশের গাড়িতে যে ওই ছবিগুলো আছে সেটা তারা আগে থেকেই জানত, আর ওই ছবিগুলো হাতানোর জন্যই সুরেশের পিছু নেয় ওরা।
তারপর সুরেশের গাড়ি থেকে ওই ছবিগুলো চুরি হয়ে যায়। ওমপাল সুরেশের সব ছবিগুলো রাজনারায়ণ সিংকে দেয়। এনাকে চিনতে পারছেন? ইনি সেই ব্যক্তি যিনি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে মামলা করেছিলেন। এদিকে খবর পেয়েই সুরেশের ছবিগুলো পেতে মরিয়া হয়ে ওঠেন জগজীবন রাম। মোহন মেকিংয়ের মালিক কপিল মোহনের বাড়িতে রাজনারায়ণ সিংয়ের সঙ্গে দেখা করেন জগজীবন। জগজীবন রাজনারায়ণ সিংকে বলেন, যত টাকা লাগে দেব, ছবিগুলো আমাকে ফেরত দিন। আরও বলেন, কিছুদিন পরেই আমি প্রধানমন্ত্রী হব, যদি মুখ্যমন্ত্রী হতে চান তো বলুন। কিন্তু রাজনারায়ণ জগজীবনের প্রস্তাবে সাড়া দেননি। রাজনারায়ণ এরপর কিছু ছবি কপিল মোহনকে দেন আর কিছু ছবি নিজের কাছে রেখে দেন। কপিল মোহন ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন। তিনি তার ভাইপো অনিলের হাত দিয়ে ওই রাতেই সেই ছবিগুলো ইন্দিরা গান্ধীর বাড়িতে পাঠিয়ে দেন। আর ইন্দিরা গান্ধীর সামনে আবার প্রধানমন্ত্রী হওয়ার একটা নতুন রাস্তা খুলে যায়। তাহলে কি রাজনারায়ণ আর কপিল মোহন দুজনেই ইন্দিরা গান্ধীর সঙ্গে হাত মিলিয়েছিলেন? সুরেশের সেক্স স্ক্যান্ডেলের খবর ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন জগজীবন। জগজীবন রাম বহু চেষ্টা করেছিলেন ছবিগুলো ফেরত পেতে, বড় বড় রাজনৈতিক নেতাদের পায়ে পর্যন্ত পড়েছিলেন, কিন্তু ততক্ষণে ছবিগুলো ইন্দিরা গান্ধীর হাতে চলে গিয়েছে। তিনি বুঝে গেলেন আর কিছুই করার নেই, কংগ্রেস রাজনৈতিক স্বার্থে ছবিগুলো ব্যবহার করবে। তিনি তখন একটা বিশ্বস্ত লোককে দিয়ে ইন্দিরা গান্ধীর কাছে প্রস্তাব পাঠান যে প্রয়োজনে তিনি জনতা পার্টি ছেড়ে আবার কংগ্রেসে পুনরায় যোগ দিতে তৈরি, তবে একটাই শর্ত, ছবিগুলো যেন কোনোভাবেই প্রকাশ্যে না আসে। উত্তরে ইন্দিরা গান্ধী ওই লোকটিকে বলেন, আমি জগজীবনকে বিশ্বাস করি না, ও আমার সঙ্গে গদ্দারি করেছে। এরপর খবরটা প্রত্যেকটা মিডিয়া হাউসের কাছে পৌঁছে যায়, কিন্তু এই খবরটা কেউ ছাপতে রাজি হচ্ছিল না, কারণ তখন রুলিং পার্টির পিছনে লাগার সাহস ছিল না কারো। আর জগজীবন রাম তখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবরটা প্রথম ছাপে, কিন্তু সেখানে সুরেশের নাম পরিচয় গোপন রাখা হয়, আর ছবিগুলো ছাপা হয়নি। ইন্দিরা গান্ধীর বৌমা মানে সঞ্জয় গান্ধীর স্ত্রী মানেকা গান্ধী সেই সময় সূর্যা নামের একটি ম্যাগাজিন সম্পাদনা করতেন। অবশেষে 1 মাস পর 1978 সালের অক্টোবর মাসে সুরেশ ও সুষমার নগ্ন ছবিগুলো সূর্যা ম্যাগাজিনে ছাপা হয়। সুরেশের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় হানি ট্র্যাপে পা দেওয়ার। সূর্যা ম্যাগাজিনে লেখা হয়, হানি ট্র্যাপে জড়িয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সব গোপন তথ্য চীনের কাছে ফাঁস করেছে সুরেশ। এই হানি ট্র্যাপ কি? সুন্দরী মেয়েদের সেক্সের টোপ দিয়ে কিভাবে ফাঁক পাতা হয়, এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে। এই ভিডিওটা দেখা হয়ে গেলে অবশ্যই ওটা দেখবেন। সূর্যা ম্যাগাজিনের ওই রিপোর্টে সুষমাকে আন্তর্জাতিক গোয়েন্দা বলা হয়, যদিও এইসব অভিযোগের কোনো প্রমাণ ছিল না। এমনকি ওই রিপোর্টে জগজীবনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হয়। প্রমাণ হিসেবে ওই ম্যাগাজিনে জগজীবন রামের সই করা একটা চিঠির ছবিও প্রকাশ করা হয়, কিন্তু পরে ওই চিঠি জাল প্রমাণিত হয়। কিন্তু এই ম্যাগাজিন তখন রাতারাতি সারা দেশে ঝড় তুলে দেয়। সুরেশ আর সুষমার নগ্ন ছবি দেখতে লোকে ব্ল্যাকে মোটা টাকা দিয়ে ওই ম্যাগাজিন কেনে। সূর্যা ম্যাগাজিনের পর একে একে দেশের অন্যান্য মিডিয়াতেও ওই স্ক্যান্ডেলের ছবি প্রকাশ করা হয়। আর এভাবেই ভরা বাজারে জগজীবন রামের মান সম্মান বিক্রি হয়ে যায়। জনতা পার্টি জগজীবন রামের পদত্যাগ দাবি করে, আর এভাবেই ভেঙে যায় তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন। এরপর 1978 সালে মোরারজি দেশাই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। ইন্দিরা গান্ধী তখন বাইরে থেকে চৌধুরী চরণ সিংকে সমর্থন করেন। এর ফলে প্রধানমন্ত্রীর আসন পান চৌধুরী চরণ সিং। কিন্তু সংসদে ভোটাভুটির সময় ইন্দিরা গান্ধী তার সমর্থন তুলে নেন। আর এইভাবেই মাত্র 23 দিনের মধ্যেই চরণ সিংয়ের সরকার পড়ে যায়। তবে 6 মাস তাকে দেশের কার্যবাহী প্রধানমন্ত্রী হিসেবে রাখা হয়। এই স্ক্যান্ডেলের পর মানুষের কাছে জনতা পার্টির গ্রহণযোগ্যতা কমে যায়। মানুষ আবার কংগ্রেসকেই সমর্থন করতে শুরু করে। মানুষের চোখে ইন্দিরা গান্ধী তখন দেশের একমাত্র যোগ্য নেত্রী। তাই এরপরের ইলেকশনে কংগ্রেস আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। 353টা আসন জিতে কংগ্রেস সরকার গঠন করে, আর ইন্দিরা গান্ধী বসেন প্রধানমন্ত্রীর চেয়ারে। কিন্তু যদি এই স্ক্যান্ডেল না হতো, তাহলে কি কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারত? দ্বিতীয়বার সরকার গঠন করে মাত্র 4 বছর ক্ষমতায় ছিলেন ইন্দিরা গান্ধী। 1984 সালে দেহরক্ষীদের গুলিতে তাকে প্রাণ দিতে হয়। ইন্দিরা গান্ধী ভারতীয় রাজনীতিতে যে ব্যক্তি আক্রমণ শুরু করেছিলেন, সেই ধারা আজও চলছে। ইন্দিরা গান্ধীর সঙ্গে জগজীবনের এই লড়াইটা শুধু বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের লড়াই ছিল না, এই লড়াইটা ছিল ক্ষমতার সঙ্গে নৈতিকতার লড়াই। সেখানে জগজীবন হেরে যান আর জিতে যান ইন্দিরা গান্ধী। কিন্তু যদি সেই স্ক্যান্ডেলটা না হতো, ইন্দিরা গান্ধী কি আবার প্রধানমন্ত্রী হতে পারতেন? ইন্দিরা গান্ধী যেভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেটা আপনার নজরে ঠিক না ভুল? কমেন্টে জানান আপনার মতামত।